আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপি রাজনীতি এবং বিএনপির শাসনামল এই দুটোর মধ্যে যদি আপনি তুলনা করেন, তাহলে সেই শুরু থেকে বিএনপি যেই সময়টাতে রাজনীতি শুরু করেছে বাংলাদেশে, তখন থেকে আজ অবধি বিএনপির জন্য সবচেয়ে টাফ টাইম, সেই টাইমটা ছিল ২০০১ থেকে ২০০৬ সনে। ওই সময়টিতে বিএনপির মধ্যে দুটো রাজনৈতিক শক্তি সেখানে খুব প্রবল আকার ধারণ করে। হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান সাহেবের নেতৃত্বে তরুণ তুর্কি, যাদের একটা বিরাট অংশ সরকারে ছিলেন, তারা মূলত জনাব তারেক রহমান সাহেবের কথায় চলতেন। অন্যদিকে বেগম জিয়ার নেতৃত্বে দলের প্রবীণ যারা আছেন, সাইফুর রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা এই তরুণদের সঙ্গে প্রায় পেরে উঠতেন না। এটি নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা ছিল, প্রশাসনে বিরক্তি ছিল এবং বাইরে প্রচুর বদনাম ছিল। আর সে সকল বদনামের হাত ধরেই আমাদের যে সকল রাজনীতির যে অপসংস্কৃতি বাংলাদেশে সিলসাপ্পর মেরে গেছে বা মারা হয়ে গেছে, যেগুলোকে কেউ মুছতে পারবে না। তো যেমন শেখ কামালের ব্যাংক ডাকাতি, যেমন বাসন্তের জাল পড়া ছবি, ৭৪-এর দুর্ভিক্ষ, বাকশাল, এগুলো যেভাবে আওয়ামী লীগকে ভাবায়, কাঁদায়, জামাতকে যেভাবে কাঁদায়, ৭১-এর দুর্বিষহ স্মৃতি, খুন, ধর্ষণ, রাহাজানির দায় দায়িত্ব, রাজাকার আলবদর আর শামসের কুকর্ম, পাকিস্তানি হানাদার বাহিনীর যে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে তাদের যে নির্মমতা, পাশবিকতা, এর দায় দায়িত্ব জামাতের উপর যেভাবে বর্তেছে, যে যুদ্ধাপরাধের দায়, যে ঘৃণা এবং নিন্দা তাদেরকে বহন করতে হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জাতীয় পার্টির একই অবস্থা। যদি বলা হয় বিশ্ববিহায়াকে, যদি বলা হয় স্বৈরাচারকে, এক নামে সবাই বলবে এরশাদ। জিয়াউর রহমান সাহেব সামরিক শাসক ছিলেন, কিন্তু সামরিক শাসক বলতে, স্বৈরশাসক বলতে এরশাদের একটা পোর্ট্রেট তৈরি হয়ে গেছে। ব্যক্তিগতভাবে যারা মেলামেশা করেছেন বিভিন্ন রাষ্ট্রনায়কদের সঙ্গে, তারা সবাই জানেন যে আমাদের দেশে যে কজন সরকার প্রধান রয়েছেন এবং যে কজন রাষ্ট্রপ্রধান রয়েছেন, যদি বলেন এফিসিয়েন্সি, নম্রতা, ভদ্রতা, কার্টেসি, সব মিলিয়ে জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন অনন্য। অনেকটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করতেন, সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করতেন, এটা ঠিক আছে, কিন্তু কারোর সঙ্গে নিষ্ঠুরতা প্রদর্শন, এই জিনিসগুলো, অভদ্রতা, তারপরে রাগ হয়ে যাওয়া, প্রকাশ্যে মানুষকে অপমান করা, খোঁটা দেওয়া, তারপরে মুনাফিকি, মনে এক কথা বলা, উপরে এক কথা বলা, এই জিনিসগুলো তিনি সাধারণত করতেন না। তার বদনাম ছিল প্রেমের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের দেখলে তিনি ফ্রিজ হয়ে যেতেন। এবং আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছেন, যে ইত্তেফাকের মালিক, তার খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন একসময়। তিনি সেখান থেকে চলে আসছেন। তিনি একসময় টেলিভিশন টকশোতে খুব মানে যাকে বলা হয় ঠাট্টা করে বলেছিলেন যে এরশাদ সাহেবকে অনেক ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু মেয়েদের ব্যাপারে তাকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না। তো যাই হোক, এনিওয়ে, এই ছিল এরশাদ সাহেবের একটা পোর্ট্রেট। তদ্রূপ বিএনপির যে সকল বাজে জিনিস রয়েছে, যেমন কর্নেল তাহেরের ফাঁসি, এর দায় দায়িত্ব বিএনপিকে বহন করতেই হবে। এরপরে জিয়াউর রহমানের জামানাতে বহু সংখ্যক মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তাকে ফাঁসিতে লটকানো, তার সংখ্যা পরিমাণ আমরা এখন পর্যন্ত জানি না, যেগুলো বলা হয় আঁতকে ওঠার মতো। একটার পর একটা কূপ, এবং কূর পরে সেখানে খুব নির্মম এবং কঠোর হাতে তিনি সেই সামরিক অভ্যুত্থানগুলো দমন করেছেন। তো এগুলোর বাইরে যেটা হচ্ছে, বেগম জিয়ার আমলে কিছু কিছু ছিল, সেগুলো যেহেতু উনি প্রয়াত সম্মানিত নারী, তার সম্পর্কে ধরনের কথাবার্তা বলতে চায় না, কিন্তু কথাগুলো মুখে মুখে ফেরে। আপনি এগুলো বাদ দিতে পারবেন না। যতদিন থাকবে বাংলাদেশ, ততদিন এই স্ক্যান্ডালগুলো থাকবে। আর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে স্ক্যান্ডালগুলো বিএনপিকে তাড়ায়, সেটা হলো বিএনপি পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যে ৫ বছর ছিল, ৫ বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারপর যাকে বলা হয় হাওয়া ভবন, খাম্বা, মিস্টার 10%, মিস্টার যুবরাজ,
এই কথাগুলো কিন্তু মানে যাকে বলা হয় পথে ঘাটে মাঠে এতটা উচ্চারিত হতো যে বিএনপির লোক এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তারা অপমানিত বোধ করতেন, মুখ কালা হয়ে যেত এবং টিল নাও এখনো পর্যন্ত। এই জন্য গত ১৭ বছর ধরে বিএনপি তাদের দুর্ভোগ দুর্দশার মধ্যেও কিন্তু তাদেরকে এই গালিগুলো শুনতে হয়েছে এবং তাদের ভিতরে ন্যূনতম যাদের সৌজন্যবোধ রয়েছে, কর্তব্যবোধ রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি ভুলেও এই কাজগুলো করাতে দূরের কথা ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। তো এই ধারাবাহিকতায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সেটা যেভাবেই হোক না কেন তারা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা তারা চালাচ্ছে। কিন্তু ক্ষমতা চালাতে গিয়ে ঘুরে ফিরে অতীতের যে স্ক্যান্ডালগুলো সেই স্ক্যান্ডালগুলো কেন জানি বারবার সামনে চলে আসছে। যেমন ৫ বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এখন এটাকে তারা যত বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করছে, যত বেশি পরিসংখ্যান তথ্যপত্র দেওয়ার চেষ্টা করেছে, অতীতে দিয়েছে, কিন্তু এগুলো কেউ বিশ্বাস করেনি। কেউ বিশ্বাস করেনি। সবাই বিশ্বাস করেছে যে না, বিএনপি দুর্নীতি করেছে। এখন এটা নিয়ে চুপ থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। তো বিএনপি যে কথাটা বলার চেষ্টা করেছে যে বিএনপি যে প্রথম ২০০১ সনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, এটা তো ২০০০ সনের ডাটা। তো ২০০০ সনে তো তারা ক্ষমতায় ছিল না। ২০০০ সনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ ৫ বছর দুর্নীতি করতে 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 বাংলাদেশের যে সূচকটি এটা এমন একটা পর্যায়ে সে তুলে দিয়েছিল, যার কারণে ওটাকে নামাতে নামাতে মানে বিএনপির মানে যান বের হয়ে যাচ্ছিল। বিএনপি চেষ্টা করে পারেনি। এই হলো তাদের বক্তব্য যে তাদের শুরুটা হয়ে গেছে। একবার নাম্বারের ক্লাসটা ফার্স্ট বয় হলে তাকে সেকেন্ড বয় বানানো খুব একটা টাফ ব্যাপার। তো একবার যেহেতু ২০০১ সনে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল, ২ সনে আসলে রাতারাতি সেকেন্ড, থার্ড, ফোর্থ আনা সম্ভব ছিল না। এই জন্য ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা হলো বিএনপির যুক্তি। আর আওয়ামী লীগের কথা হলো যে মানুষকে এত বোকা ভাবো কেন? মানে তোমরা যে কাজগুলো করছো সেই কাজগুলোর পরিণতি তোমরা পেয়েছো এবং ১ বছর ২০০০ সনের ডাটা দিয়ে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সেটা করেনি। তারা হালনাগাদ ডাটা দিয়েই সমস্ত তথ্যপত্র দিয়েই তারা সেই প্রতিবেদন করেছিল। তো পরপর যে ৫ বার যে চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নের যে ফিসক্যাল ইয়ার, সেই ফিসক্যাল ইয়ার যদি ধরেন তারা জুন টু জুন এরকম যদি হিসাব করে থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে বিএনপির জমানাকেই তারা টার্গেট করেছিল। এই কথা হলো আওয়ামী লীগের বলে। আমি আসলে ইন ডিটেলস ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সেই রিপোর্ট, তারপরে সেই প্রেক্ষাপট পরিস্থিতি তখন গ্লোবাল মানে অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট কেমন ছিল এটা না বুঝে এই ব্যাপারে আমি ডিটেলস বলতে পারবো না। কিন্তু জনগণের মধ্যে সেই বিএনপির অনেক নেতা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে তাদের সঙ্গে একটা ধারণা এরা হলো দুর্নীতিতে মাস্টার। এবং কতগুলো ছবি, কতগুলো নাম, কতগুলো পদ পদবি দেখলেই এখনও মানুষ মনে করে ওঠে বা আঁতকে ওঠে যে এরাই হলো দুর্নীতির চ্যাম্পিয়ন। তো যে বিষয়গুলো মানুষ স্মরণ করতে চাচ্ছিল না, প্রায় ভুলে গেছিল, সেই বিষয়গুলো আবার এই জমানাতে নতুন করে সামনে চলে আসছে এবং তার প্রথম মহড়াটি হলো মহামান্য রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে। রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপি ভাষণ দিয়েছে। এখানে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন তার আসলে নিজের তৈরি একটা বক্তব্য নেই। তার সম্মান, তার মর্যাদা, তার সব কিছুই নির্ভর করে বিএনপির উপর। বিএনপি ইচ্ছা করলে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অপমানিত, লাঞ্ছিত করতে পারত। বিএনপি ইচ্ছা করলে তাকে বের করে দিয়ে তদস্থলে তাদের মনোনীত রাষ্ট্রপতি নিয়োগ করে তার মাধ্যমে তারা সেই প্রথম অধিবেশনে ভাষণ দেওয়াতে পারত। কিন্তু সেটা তারা না করে মূলত আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, বিশেষ করে ছাত্রলীগ করা রাষ্ট্রপতি, বিশেষ করে যে রাষ্ট্রপতি যে বিভিন্ন সময়টাতে জিয়াউর রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নানা রকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন। কাজেই এটা বিএনপির জন্য এক ধরনের জিঘাংসা, মনের মধ্যে জিঘাংসা যে তোমার যে মুখ দিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে সেই মুখ দিয়ে এখন তোমাকে চাটাবো। তো এরকম হতে পারে, অথবা হোয়াটএভার মেবি একটা সরকারের তো বহু মানুষ থাকে, তাদের বহু কর্ম, আপনি এককভাবে কাউকে দায়ী করতে পারবেন না। এর সঙ্গে ৬০-৬৫ জন মন্ত্রী, মানে উপদেষ্টা জড়িত, বহু আমলা কামলা জড়িত। কে করিয়েছে এটা আমরা জানি না, কিন্তু কাজটা ভালো হয়নি। মানে এই যে রাষ্ট্রপতিকে দিয়ে বলানো যে বিএনপি যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এটা বিএনপির কুকর্ম নয়, এই কুকর্ম ছিল আওয়ামী লীগের কুকর্ম, তার দায় বিএনপিকে শোধ করতে হয়েছে। তো হোয়াট এভার মেবি এই যে শুরু হয়ে গেল দুটো জিনিস যে
ওই আমলের দুর্নীতির কথা মানুষের মনে পড়ে গেল। ওই আমলের মিস্টার 10% কথা মনে পড়ে গেল এবং সেই 10% আপনি দেখবেন যে এখন বলবে মিস্টার 30% এবং ইতিমধ্যে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যে পত্রিকা রীতিমতো লিড নিউজ করেছে। সেখানে একজন চেয়ারম্যান এবং তার সঙ্গে অন্য একজন লোকের যে কথাবার্তা হয়েছে, টিআর কাবিকা বা সরকারি কোনো অনুদানের যে টাকা, সেই টাকার একটা পার্সেন্টেজ 30% টাকা ওটা এমপি সাহেবকে দিতে হবে। এইরকম একটা হুমকি বা দিয়েছেন কিনা এই ধরনের একটা প্রশ্ন, এরকম একটা অডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো ওই যে এমপি সাহেবের যে 30%, আগে ছিল 10%, এখন হয়ে গেছে 30%। এটা যেতে 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 একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু এটা স্পর্শ করবে। এটাই হলো মানে নর্মালি যে কোনো একটা গুজব বা যে কোনো একটা ন্যারেটিভ প্রতিষ্ঠিত হওয়া বা ছড়িয়ে পড়ার একটা প্রাথমিক লক্ষণ। এবং এই কাজটি সেই সংসদ দিয়ে শুরু হয়ে গেল। একইভাবে দেখা গেল যে হাওয়া ভবন যে সকল নেতৃবৃন্দ ছিলেন হাওয়া ভবন সংশ্লিষ্ট, তাদের অনেকে তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়, যেমন গিয়াসউদ্দিন আল মামুনের সম্পর্ক ভালো নয় বলে অনেকে বলেন। তিনি এখন কোথাও নেই, হি ইজ নো হায়ার। কিন্তু অন্যান্য যারা আছেন বা ছিলেন ওই হাওয়া ভবনের, আপনারা সবাই তাদের নাম জানেন। প্রতিটি মানুষ 2001 থেকে 2006 সালে তাদের যে ক্ষমতা ছিল এই সরকারে, তারা সবাই অধিকতর ক্ষমতাবান, অধিকতর প্রভাবশালী, বড় পদ পেয়েছেন, পদবি পেয়েছেন।